হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে নিউমেরিক্যালসগুলো ছিল বা গাণিতিক প্রবলেমগুলো ছিল সেইগুলো দেখব। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, বলা আছে যে একটি নমুনায় প্রতি অণুটা কি A2 4.4 × 10⁻19 জুল শক্তি শোষণ করে। প্রতি অণুর বন্ধন বিয়োজন শক্তি 4.0 × 10⁻19 জুল হলে প্রতিটি এ পরমাণুর গতিশক্তি কত? তাহলে তোমার কাছে এ অণু আছে, এটা হচ্ছে এ অণু। এ কী করছে? 4.4 × 10⁻19 জুল শক্তি শোষণ করছে, হয়েছে। আর এই যে বন্ধনটা আছে এটা ভাঙতে কত শক্তি লাগছে? 4.0 × 10⁻19 জুল। তাহলে এই যে শক্তিটা তুমি দিচ্ছ ওটা কী কাজে ব্যবহৃত হচ্ছে? ওর একটা অংশ ওই বন্ধনটাকে ভাঙতে ব্যবহৃত হচ্ছে, আর একটা অংশ কি হবে? ওখান থেকে যে দুটা এ পরমাণু উৎপন্ন হবে ওটা ভাঙার ফলে ওই দুটি এ পরমাণুর গতিশক্তির জন্য ব্যয় হবে। তাহলে মোট শক্তির একটা অংশ বন্ধনটা ভাঙতে কাজে লাগছে, আর একটা অংশ গতিশক্তির জন্য কাজে লাগছে, দুটা এ পরমাণু। তাহলে তুমি লিখতে পারো যে মোট শক্তি সমান বন্ধন বিয়োজন শক্তি প্লাস দুটি এ পরমাণুর গতিশক্তি। তাহলে মোট শক্তি কত আছে? 4.4 × 10⁻19। আচ্ছা, বন্ধন বিয়োজন শক্তি কত? 4.0 × 10⁻19 প্লাস এই যে দুটি এ পরমাণুর গতিশক্তি ওটা। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে দুটো এ পরমাণুর গতিশক্তি সমান 4.4 × 10⁻19 মাইনাস 4.0 × 10⁻19। এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখে নেবে। তাহলে এখান থেকে প্রতিটি এ পরমাণুর গতিশক্তি চেয়েছে, তাহলে একটি এ পরমাণুর গতিশক্তি সমান কত হবে? এই বিয়োগ করার পর যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এত জুল, হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। 600 ওয়াট একটি HG ল্যাম্প থেকে 313.3 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নিঃসৃত হয়। ওই ল্যাম্প থেকে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন নির্গত হচ্ছে? তাহলে তুমি 600 ওয়াট এটাই কি লিখতে পারো? 600 জুল পার সেকেন্ড। কারণ আমরা কি জানি, যেটাই ওয়াট সেটাই জুল পার সেকেন্ড। কার্য করার হারকে ক্ষমতা বলে, তাহলে এরকম লিখি না, ওয়াট সমান জুল বাই সেকেন্ড। তাহলে 600 ওয়াটকে তুমি কি লিখতে পারো? 600 জুল পার সেকেন্ড। তাহলে 600 জুল পার সেকেন্ড মানে কি? এক সেকেন্ডে কত শক্তি নিঃসৃত হচ্ছে? 600 জুল। তাহলে এখান থেকে বলা যায় যে এক সেকেন্ডে নিঃসৃত শক্তি সমান 600 জুল। তাহলে ওই ল্যাম্পটা থেকে এক সেকেন্ডে কত শক্তি বেরোচ্ছে? 600 জুল। আচ্ছা, এরপরে দেখো বলা আছে যে 313.3 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নিঃসৃত হচ্ছে। তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি কত হবে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি যা হবে ওই টোটাল শক্তিটাকে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি দিয়ে ভাগ করলে তুমি ফোটনের সংখ্যাটা পেয়ে যাবে, তাই তো? তাহলে শক্তি কী হবে আমরা কি জানি? E সমান H নিউ। তাহলে H নিউ মানে C বাই ল্যামডা। তাহলে H মানে প্লাঙ্কের ধ্রুবক 6.626 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, C 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা 313.3, ওটা ন্যানোমিটার আছে, মিটার করতে হবে, তাহলে 10⁻9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করার পর তুমি ওই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিটা পেয়ে যাবে জুল এককে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি পেয়ে গেছো। তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নিঃসৃত হচ্ছে, তাহলে তুমি তরঙ্গের শক্তিটা পেয়ে গেছো, তরঙ্গ দৈর্ঘ্য বলছি, তাহলে তরঙ্গের শক্তি পেয়ে গেছো। তাহলে এই মোট শক্তিটাকে এই তরঙ্গের শক্তি দিয়ে ভাগ করলে নির্গত ফোটনের শক্তিটা পেয়ে যাবে, মানে সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে নির্গত ফোটনের সংখ্যা সমান ওই যে মোট শক্তি যেটা আছে বাই তরঙ্গের শক্তি। তাহলে একটা তরঙ্গের যা শক্তি সেটাই কি ফোটনের শক্তি, তাহলে এটাই তো ফোটনের শক্তি, একটা ফোটনের শক্তি। তাহলে মোট শক্তিটাকে একটা ফোটনের শক্তি দিয়ে ভাগ করো, তাহলে তুমি
ফোটনের সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে এখানে সংখ্যা দিয়ে ভাগ করবে, তাহলে ফোটনের সংখ্যাটা পেয়ে যাবে। হলো? তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখে নেবে, তাহলে 600 জুল বাই ওই জুলটা, তাহলে এখান থেকেই জুল কেটে যাবে, জাস্ট একটা সংখ্যা পড়ে থাকবে আর কি। এরপরে কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর দীর্ঘতম হ্রস্বতম রেখার তরঙ্গদৈর্ঘ্য কত? তাহলে যখন তুমি দীর্ঘতম বের করবে তখন কি করবে, তাহলে বামার শ্রেণীর ক্ষেত্রে কি করতে হয়, N1টা 2 বসাতে হয়। তাহলে দীর্ঘতমর ক্ষেত্রে কি হয়, N1-এর পরের মানটা নিতে হয়, তাহলে N2 সমান 3 বসাবে। তাহলে আমরা কি জানি যে 1/λ সমান R ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার হয়েছে। তাহলে আর এর মান কত, 109678 সেমি ইনভার্স, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/λ। তাহলে এখান থেকে ল্যামডার মানটা ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, হর্ষতমর ক্ষেত্রে তাহলে N1 তো 2 ফিক্স, N2টা কত বসাতে হয়, ইনফিনিটি। তাহলে 1/λ সমান R ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার, তাহলে 1/∞ স্কোয়ারটা কত হয়, 0 হয়। তাহলে 1/λ সমান 109678 সেমি ইনভার্স ইন্টু 1/4, এখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাবে। তাহলে এইভাবে এটা করতে হয় আর কি। আচ্ছা, এরপরে হিলিয়াম প্লাস আয়নের আয়নায়ন শক্তি 19.60 ইন্টু 10⁻18 জুল, তাহলে লিথিয়াম 2+ কত হবে? তাহলে হিলিয়াম প্লাস মানে কি, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে ওই ইলেকট্রনটা কোথায় আছে, ফার্স্ট কক্ষে আছে নিশ্চয়ই। লিথিয়াম 2+, এখানেও একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন কোথায় আছে, এটাও ফার্স্ট কক্ষে। তাহলে এই হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+-এর আয়নায়ন শক্তি মানে কি, ওই ফার্স্ট কক্ষ থেকে তুমি একটা ইলেকট্রনকে বের করে অসীম দূরত্বে নিয়ে যাবে, এটাকেই বোঝায়। তাহলে আয়নাইজেশন এনার্জি কি বলেছিলাম, কার সাথে প্রপোর্শনাল হয়, Z²/N² সাথে। তাহলে আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাস বাই আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম 2+ সমান কি লিখতে পারো, তাহলে উপরে হিলিয়াম প্লাস আছে, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে জেড কত হয়, 2, এন কত হবে, ফার্স্ট কক্ষ থেকে বের করছো, তাহলে 1। আচ্ছা, লিথিয়ামের ক্ষেত্রে 3 হয়, তাহলে 3² বাই জেড কত হবে, এন 1²। তাহলে ক্যালকুলেশন করবে, মান চলে আসবে। এই যে আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাসের এটা দেওয়া আছে মানটা, তাই তো। তাহলে এই মানটা কত দেওয়া আছে, 19.60 ইন্টু 10⁻18 জুল বাই আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম 2+ সমান 3/9 আর কি, 4/9। তাহলে এখান থেকে আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম প্লাসটা পেয়ে যাবে, ব্যাস ক্যালকুলেট করে নেবে আর কি, জুলে আসবে। এরপরে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0.59 অ্যাংস্ট্রম হলে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত? তাহলে আমরা কি জানি, ব্যাসার্ধটা কার প্রপোর্শনাল হয়, N²/Z এর প্রপোর্শনাল হয়, তাই তো। তাহলে কার বলেছে, হাইড্রোজেনের বাই হিলিয়াম প্লাসের। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি করবে, কি বলেছে, প্রথম বোর কক্ষ, তাহলে এনটা কত, 1, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কত, 1। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কি বলেছে, তৃতীয় কক্ষ, তাহলে 3² বাই জেড কত হবে, 2, ব্যাস ক্যালকুলেশন করে নেবে আর কি। তাহলে এই আর অফ এইচটা দেওয়া আছে কত, 0.59 অ্যাংস্ট্রম বাই আর অফ হিলিয়াম প্লাস, এটা চেয়েছে সমান 2/9, তাই তো। তাহলে আর অফ হিলিয়াম প্লাস কত হবে, পেয়ে যাবে। তাহলে এটাও অ্যাংস্ট্রম ইউনিটই হবে। এরপরে একটি ইলেকট্রনের শক্তির সমীকরণ
ইজ ইকুয়ালস টু -2.178 10⁻⁻18 জুল। তাহলে সমীকরণ কী দিয়েছে? -2.18178 ইন্টু 10⁻18 জুল ইন্টু z²/n²। তাহলে কী বলেছে? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রনকে n=1 থেকে n=2 কক্ষে নিয়ে যেতে কত শক্তির প্রয়োজন? তাহলে 1 থেকে তুমি 2তে নিয়ে যাবে, তাহলে কত শক্তি লাগবে? ডেল্টা ই সমান দ্বিতীয় কক্ষের শক্তি মাইনাস প্রথম কক্ষের শক্তি। তাহলে দ্বিতীয় কক্ষের শক্তি কী হবে? -2.178 ইন্টু 10⁻18। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা 1 হয়, তাহলে 1² বাই দ্বিতীয় কক্ষ মানে 2² মাইনাস অফ 2.178 ইন্টু 10⁻18 ইন্টু হাইড্রোজেনের ক্ষেত্রে Z1 বাই প্রথম কক্ষ মানে 1²। তাহলে এটা ক্যালকুলেশন করবে, চলে আসবে। তাহলে ওটা জুলে দেওয়া ছিল, এটা জুলোই আসবে। এরপরে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক বেগ কত? তাহলে কৌণিক বেগ মানে কি? ওমেগা, তাই তো? তাহলে এই কৌণিক বেগের মানটা চেয়েছে, আর আমরা কি জানি যে ভি সমান ওমেগা আর। তাহলে তৃতীয় কক্ষের আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক বেগ, তাহলে ওমেগা 3 সমান কি হবে? V3/R3, তাই তো? আচ্ছা, এরপরে তাহলে আমার তৃতীয় কক্ষের গতিবেগ চাই আর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ চাই, তাহলে পেয়ে যাব। তাহলে প্রথম কক্ষের ব্যাসার্ধ যদি আমি বলি কত হবে, ধরো আমি এসআই করছি, তাহলে কি হবে? 0.53 ইন্টু 10⁻, অ্যাংস্ট্রম হয় মানে -10 মিটার। আচ্ছা, আর V(1) এটা কত হয়? 2.18 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড, এটাই হয়। তাহলে এখানে R1/R3 কী হবে? n²/z। আচ্ছা, আরটা n²/z এর সমানুপাতিক, তাহলে R1 এর জায়গায় কী লিখতে পারো? 1²/1, আর এখানে n²/z হয়, তাহলে 3²/1। তাহলে R1টা জানো, তাহলে এখান থেকে R3 মানটা পেয়ে যাবে, R3 মানটা, তাহলে এটা মিটারে আসবে। এখানে কি হবে? তাহলে ভি কার সাথে প্রপোর্শনাল? Z/n এর সাথে, তাহলে ভি প্রপোর্শনাল টু Z/n হলো। তাহলে V1/V3 সমান কী হবে? তাহলে Z মানে হাইড্রোজেনের ক্ষেত্রে 1, আর V1 মানে প্রথম কক্ষ, n মানেও 1, তাহলে এখানে 1/3, তাহলে V3 সমান কত হবে? পেয়ে যাবে মিটার পার সেকেন্ডে। তাহলে এই দুটো ভাগ করে দেবে, তাহলেই ওমেগাটা পেয়ে যাবে আর কি। ক্লিয়ার? ওকে, এই যে মানগুলো মনে রাখতে বলেছিলাম না, যে প্রথম কক্ষের হাইড্রোজেনের ক্ষেত্রে মানগুলো কত হয়, R1, V1, E1, এগুলো একটু মনে রাখবে, দেখো কাজে লাগছে। এরপরে সমতরণযুক্ত একটি আলফা কণা একটি প্রোটনকে একই বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল করা হলে এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে বিভব প্রভেদের কথা আসছে, দেখো। তাহলে বিভব প্রভেদের কথা যদি আসে, তাহলে ল্যামডা সমান কোন ফর্মুলাটা কাজে লাগাবে? √2m EV। এটা হচ্ছে কণার আধান আর ভিটা হচ্ছে ভোল্টেজ। তাহলে কণার আধানটাও লাগবে, তাহলে এখানে কি কি আছে? আলফা কণা আর প্রোটন হয়েছে। আলফা কণা মানে কি? He4 2, এটা আলফা কণা। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রোটনের আধান হচ্ছে তোমার p। তাহলে আলফা কণাটা কটা প্রোটন আছে? 2টা প্রোটন আছে, তাহলে আলফা কণার আধান কত হবে? 2p। আচ্ছা, ভরটাও লাগবে, যেহেতু m আছে, তাহলে আমি ধরে নিচ্ছি প্রোটনের ভর হচ্ছে m। তাহলে এর ভর কত হবে? হিলিয়ামের ভর কত? 4, তাহলে 4m।
আর তো কিছু লাগছে না। তাহলে তুমি যদি আলফা কণার ক্ষেত্রে ল্যামডা আলফা বের করো, কী লিখবে? h/√2 ইন্টু 4m ইন্টু 2p ইন্টু ভি। ভোল্টেজটা সেম আছে, তাহলে কী হচ্ছে? h/√2 ইন্টু, আচ্ছা কীভাবে লিখছি দেখো, 4 আর 2 8 ইন্টু 8m PV। এটা কেন লিখলাম বুঝতে পারবে। যখন প্রোটনের ক্ষেত্রে করব, ধরো ল্যামডা পি সমান কী লিখব? h/√2 ইন্টু m ইন্টু p ইন্টু ভি। তাহলে কী হবে? h/2m PV। ধুর, 2m PV হয়েছে। আচ্ছা এখানে 2 ছিল, এটা 2 হবে। তাহলে 8টাকে আমি বাইরে নিয়ে আসবো, তাহলে h/2√2 ইন্টু √2m PV। ওই যে 8টাকে বাইরে আনলাম, তাহলে ভেতরে 2m PV থেকে যাবে। তাহলে এই h/2m PV এটা কি লিখতে পারি? ল্যামডা পি লিখতে পারি। তার অনুপাত চেয়েছে, তাহলে ল্যামডা আলফা ইজটু ল্যামডা পি সমান কত হবে? 1:2√2। ব্যাস। এরপরে একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি 8 গুণ বৃদ্ধি হলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে আমি ধরে নিই যে প্রথমে ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য আছে তোমার 2m √2me, কারণ গতিশক্তির কথা বলা আছে। তাহলে গতিশক্তিটা কী হচ্ছে? 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ল্যামডা 2টা কত হবে? আচ্ছা h/√2m ইন্টু 80। তাহলে 8টাকে বাইরে আনবো, তাহলে h/2√2me। তাহলে h/2me জায়গায় কী লিখতে পারি? ল্যামডা 1। তাহলে 1/2√2 ইন্টু ল্যামডা 1। তাহলে অনুপাত কত হবে? তাহলে ল্যামডা 2 ইজ টু ল্যামডা 1 সমান 1:2√2। আচ্ছা আগেরটার মধ্যেই চলে এলো অ্যান্সার, ঠিক আছে। এরপরে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিবেগ এবং 1 গ্রাম ভরের বিশিষ্ট একটি কণার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে তোমাকে ভর দেওয়া আছে কত? 1 গ্রাম, আর গতিবেগ দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। সেম ইউনিটে আনতে হবে, তাহলে গ্রামটাকে আমি কেজি করে দিচ্ছি। তাহলে এটা এসআই, এটাও এসআই। তাহলে 0.001 কেজি, এটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ল্যামডা সমান h/mv। এই সূত্রটা কাজে লাগিয়ে দিলে হবে, তরঙ্গদৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এসআইয়ের মান কত হয়? 6.626 10⁻³ জুল সেকেন্ড। আর এম এর মানটা 0.001, ভি এর মানটা 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তুমি মানটা পেয়ে যাবে। কিসে পাবে? মিটারে পাবে। এরপরে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রনের বেগ নির্ণয় অনিশ্চয়তা ±0.011% হলে অবস্থা নির্ণয় অনিশ্চয়তা কত? তাহলে পার্সেন্টেজ দেওয়া আছে আর বেগ দেওয়া আছে। তাহলে এই ±0.011%, এটার মানে কি বোঝায়? যে তুমি 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ যদি পরিমাপ করতে চাও, পরিমাপ করলে সেখানে অনিশ্চয়তা কত থাকবে? অনিশ্চয়তা থাকবে 0.001 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 100 মিটার পার সেকেন্ড বেগ তুমি পরিমাপ করো, অনিশ্চয়তা কত থাকবে? 0.001। তাহলে তোমার যে বেগটা দেওয়া আছে 3 × 10⁴, এত বেগ পরিমাপ করতে গেলে অনিশ্চয়তা কত হবে? 0.001/100 ইন্টু 3 × 10⁴। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে? আচ্ছা প্লাস মাইনাস দিয়ে দাও। +- 3 × 3.3 ইন্টু, আচ্ছা 100 300, আচ্ছা 3.3 থাকছে। তাহলে এর দুটো কেটে যাবে, এখানে 4টা কেটে 2 হয়ে যাবে। তাহলে 300
ইন্টু 0.001, তাহলে +-3.3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ নির্ণয় অনিশ্চয়তা। তাহলে ডেল্টা ভিটা আসছে +-3.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি সমান h/4π। তাহলে ক্যালকুলেশন করার জন্য গ্রেটার ইকুয়ালস টু না দিয়ে শুধু ইকুয়ালস টু দিতে পারো। তাহলে ডেল্টা এক্সটা চেয়েছে, তাহলে ডেল্টা এক্স সমান h/4π ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি এর মান জানো, এইচ এর মান জানো, পায়ের মান জানো, ডেল্টা এক্সের মানটা পেয়ে যাবে। কোন এককে আসবে? মিটার এককে। আচ্ছা, কি বলছে, এন এর কোন মানে বামার সিরিজের কোনো রেখার তরঙ্গ দৈর্ঘ্য 4341 অ্যাংস্ট্রম হবে? আচ্ছা 4000, আচ্ছা অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে সেমি ইনভার্স দেওয়া আছে, আমি এটা সেমিতেই লিখছি। যেহেতু আর এর মানটা সেমি ইনভার্সে দেওয়া আছে, আমি ল্যামডাটা সেমি ইনভার্সে লিখছি বা সেমিতে লিখছি। 4341 ইন্টু 10⁻⁻8 সেমি হলো। তাহলে আমি কি জানি যে 1/λ সমান আর ইন্টু 1/, বামার বলেছে তাহলে 2² - 1/n²। তাহলে ল্যামডার মান দেওয়া আছে, জাস্ট আমাকে বের করতে হবে এনের মানটা। ক্লিয়ার? তাহলে এইভাবে করতে পারো যে 1/λ সমান 1/4 - 1/n²। হয়েছে? তাহলে 1/λ আর ল্যামডার মান জানো 4341 ইন্টু 10⁻⁻8, আর এর মান 109678 সমান 1/4 - 1/n²। তাহলে এখান থেকে এনের মানটা পেয়ে যাবে। ক্যালকুলেশন করবে, এনের মান চলে আসবে। হয়েছে? আচ্ছা, এরপর কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের সপ্তম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে এলে কতগুলি রেখা পাওয়া যাবে? তাহলে সপ্তম কক্ষ থেকে আসছে, তাহলে n2 সমান 7, কোথায় আসছে? n1 সমান 2, দ্বিতীয় কক্ষে আসছে। তাহলে রেখার সংখ্যা কত হয়? n2 - n1 ইন্টু n2 - n1 + 1/2। তাহলে মান বসিয়ে দেবে, কতগুলো রেখা পাওয়া যাচ্ছে দেখতে হবে। আচ্ছা, লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষ থেকে He+ আয়নের, আচ্ছা লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষ ও He+ আয়নের তৃতীয় বোর কক্ষে ঘূর্ণনের পর্যায়কালের অনুপাত কত? তাহলে এই যে পর্যায়কালের, আচ্ছা না, এই পর্যায়কালটা কি হয়, এটাকে টি দিয়ে লেখা হয়, এটা n³/z² সমানুপাতিক হয়। হয়েছে? তার লিথিয়াম 2+ আয়নের কথা বলা হয়েছে, তাহলে টি অফ লিথিয়াম 2+ বাই টি অফ হিলিয়াম প্লাস কী হবে? তার লিথিয়াম 2+এর ক্ষেত্রে এনটা কত বলেছে? দ্বিতীয় কক্ষ, তাহলে 2³ লিথিয়ামের ক্ষেত্রে জেড কত হয়? 3, তাহলে 3² বাই হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কি বলেছে? তৃতীয় বোর কক্ষ, তাহলে 3³ জেড কত হয়? 2, তাহলে 2² হলো। তাহলে অনুপাতটা নির্ণয় করতে বলেছে জাস্ট, তাহলে বের করে নেবে আর কি অনুপাতটা। আচ্ছা, এরপরে 3D কক্ষকের কোয়ান্টাম সংখ্যাগুলির মান কত? তাহলে 3D বলেছে, তাহলে n সমান কত হবে? 3, আর ডি এর ক্ষেত্রে এল সমান কত হয়? 2। তাই 3D কক্ষের ক্ষেত্রে n সমান 3, এল সমান 2, আর কি পড়ে থাকলো? ml। তাহলে এল সমান 2 হলে ml এর মান কী হবে? -2, -1, 0, +1, +2, তাই না? আচ্ছা, 1p, 2s, 2p, 3f কোন উপকক্ষগুলি সম্ভব? তাহলে দেখো 1p এর ক্ষেত্রে n সমান তো 1, 1p, তাহলে nটা 1, তাহলে এল এর মান কী কী হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে। যদি 0 হয় সেটাকে ইন্ডিকেট করে এসকে, 1 হলে পিকে। তাহলে এখান থেকে তুমি সরি এন এর মান যদি 1 হয়, এল এর মান কি হবে? n - 1 থেকে
তাই না? তাহলে n সমান 1, l এর মান কী হবে? 1 - 1 0। তাহলে এই ক্ষেত্রে 1s পাওয়া যাবে। 1p পাওয়া যাচ্ছে কি? পাওয়া যায়নি, তাহলে 1p সম্ভব নয়। এরপরে 2s, তাহলে 2s এর ক্ষেত্রে n কত? 2, তাহলে n 2 হলে l কত হবে? n যদি 2 হয় l কত হবে? 0 আর 1, তাহলে 0 হলে s, 1 হলে p। তাহলে এই ক্ষেত্রে কী কী সম্ভব? 2 এর ক্ষেত্রে 2s আর 2p। তাহলে কী বলেছে? 2s, তাহলে 2s সম্ভব। আচ্ছা, এরপরে 2pও তো সম্ভব হচ্ছিল, তাহলে 2pও সম্ভব। এরপরে 3f, তাহলে n সমান যদি 3 হয় l কী হবে? 0 1 2, তাই তো? 0 থেকে n - 1, তাহলে এখানে কী কী হবে? 3s 3p 3d, কারণ 0 হলে s, 1 হলে p, 2 হলে d, তাহলে 3s 3p 3d সম্ভব। 3f কি সম্ভব? সম্ভব না। এরপরে কক্ষকগুলি চিহ্নিত করো। তাহলে n সমান 1, l সমান 0, কী হবে? l সমান 0 মানে কি? s, তাহলে 1s। n সমান 3, l সমান 1, তাহলে l সমান 1 মানে কি? p, তাহলে 3p। আচ্ছা, n সমান 4, l সমান 2, তাহলে কী হবে? 4d, এখানে 4f। বলছো কোন কোয়ান্টাম সংখ্যার সেট সম্ভব নয়? তাহলে প্রথমটা দেখো, n সমান 0, তাহলে n সমান কি 0 হতে পারে? কক্ষটাই বলছে 0, কক্ষ তো থাকবে, তাহলে এটা সম্ভব নয়। ঠিক মানে কি? এটা সম্ভব নয়। বিয়েরটা n সমান 1, l সমান 0, ml সমান 0, ms সমান -1/2। দেখে নিচ্ছি, তাহলে n সমান যদি 1 হয় l সমান কী হবে? 0, তাহলে ml সমান কী হবে? -l টু +l, মানে -0 থেকে +0 মানে 0, ms সমান +1/2 নাহলে -1/2। তো এটা তো সম্ভব, তাহলে কারেক্ট অ্যান্সার নয়। আচ্ছা, n সমান যদি 1 হয় l সমান কী হবে? 0, এখানে n সমান কত আছে? 1, তাহলে এটাও সম্ভব নয়, তাহলে এটাও কারেক্ট অ্যান্সার। এরপরে 1 ইলেকট্রনযুক্ত পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে z, ইলেকট্রনের ভর m, আধান হচ্ছে e হলে ইলেকট্রনের গতিবেগ কী হবে? আচ্ছা, রাশিমালা দেওয়া আছে। তাহলে গতিশক্তি সমান কী হয়? ½ z²/r। গতিশক্তির রাশিমালায় দেখে নেবে, ওখানে গতিশক্তি কত দেওয়া আছে? ½ z²/r। আবার কি হয়? গতিশক্তি সমান ½ mv²। তাহলে লিখতে পারো যে ½ mv² সমান ½ z²/r। তাহলে v² সমান কী হবে? z²/mr। তাহলে v সমান কী হবে? √z²/mr। তাহলে প্রথমেরটাই। এরপর দেখো, 1 একক ঋণাত্মক আধানযুক্ত একটি আয়নের ভর সংখ্যা হচ্ছে 37। যদি আয়নটিতে ইলেকট্রনের তুলনায় 11.1% বেশি নিউট্রন থাকে তবে আয়নটির চিহ্ন কত? হয়েছে? তাহলে তুমি ধরে নাও যে ওখানে ইলেকট্রন আছে সমান x, তাহলে ইলেকট্রনের তুলনায় 11.1% বেশি নিউট্রন আছে, তাহলে নিউট্রন কত থাকবে? তাহলে x + x × 11.1/100, এটা কত হবে? এটা যদি কাটো তাহলে 0.111, তাহলে 1.111x এত সংখ্যক নিউট্রন আছে। হলো? এরপরে তাহলে নিউট্রন প্লাস প্রোটন সমান ভর সংখ্যা। তাহলে ইলেকট্রন আছে x সংখ্যক, তাহলে প্রোটন কত থাকবে? কি বলেছে দেখো, 1 একক ঋণাত্মক আধানযুক্ত, তুমি ধরে নাও যে ওটার সংকেত হচ্ছে p-। তাহলে এখানে ইলেকট্রন যদি x থাকে তাহলে p-তে ইলেকট্রন কটা থাকবে? p-তে ইলেকট্রন একটা কম থাকবে, কারণ অ্যানায়নে যদি ইলেকট্রন x থাকে তার নিউট্রাল পরমাণুতে ইলেকট্রন কটা থাকবে? তার চেয়ে 1 একক কম। তাহলে এই নিউট্রালে যতগুলো ইলেকট্রন থাকে প্রোটন ততগুলোই থাকবে, তাহলে x - 1 সংখ্যক প্রোটনে থাকবে।
তাহলে প্রোটন কত থাকবে x-1। তাহলে কি লিখতে পারো নিউট্রন প্লাস প্রোটন, তাহলে নিউট্রন প্লাস প্রোটন এটা কত বলা আছে দেখো ভর সংখ্যা 37, তাই নিউট্রন প্লাস প্রোটন সমান 37। তাহলে 1.111x প্লাস x-1 সমান হচ্ছে 37। তাহলে 2.11x সমান কত হবে 38। তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে যাবে। তাহলে এক্সের মান যেটা হবে সেটাই কি ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলে ওখান থেকে প্রোটনের মানটাও পেয়ে যাবে। দেখো ইলেকট্রন পাবে, প্রোটন পাবে, নিউট্রন পাবে, সবই পেয়ে যাবে। তাহলে ওখান থেকে আয়নটা চিহ্নও করতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে করবে আর কি। তো নিউমেরিক্যালের এইগুলো করলেই হবে। এরপরে উদাহরণে বা তোমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোও করতে পারো, যে কোনো অঙ্ক তুলবে করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো প্রবলেম হয় সেগুলো ক্লাসে বলবে। থ্যাংক ইউ।